ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে মনের গুরুত্ব। তো আগের ক্লাসে আলোচনা করেছিলাম মনের গুরুত্ব মোটামুটি 4টি ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব, শিল্প, শিল্প গুরুত্ব যেটা বলে। এক নম্বর অর্থনৈতিক গুরুত্ব আর শিল্প গুরুত্ব যেটা, দুই নম্বর হচ্ছে পরিবেশগত গুরুত্ব, জৈব বৈচিত্র্য, তিন নম্বর হচ্ছে বায়োডাইভার্সিটি যেটা জৈব বৈচিত্র্য, অর্থনৈতিক গুরুত্বটা হচ্ছে নাম দিক বলে। এই চারটা মোটামুটি আমরা লক্ষ্য করে আছে ইকোনমিক্যাল ইম্পর্টেন্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইম্পর্টেন্স, এনভায়রনমেন্টাল, বায়োডাইভার্সিটি, আর হচ্ছে রিক্রিয়েশনাল, recreational importance, that's biodiversity, that's environmental, and that's economical, economic and industrial। আমরা চারটি কোটেশনে আমরা ভাগ করতে পারি বনের গুরুত্বকে। তোমরা লেখা কি দেখা যাচ্ছে ক্লিয়ার? যা যা লাইন আছে কমেন্টে একটু জানাও। তোমরা কি লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছ? আনিকা আসলাম রিয়া, ওয়ালাইকুম আসসালাম। ভালো, সুম্মা খানম, জি ভালো আছি আলহামদুলিল্লাহ। যারা যারা লাইনে আছো কমেন্টে আমাকে জানিও না বুঝলে। বনের গুরুত্বকে আমরা চারটি কোটেশনে ভাগ করতে পারি আলোচনার সুবিধার্থে। একটা আছে অর্থনৈতিক গুরুত্ব বা শিল্প গুরুত্ব, এটাকে ইংলিশে বলে ইম্পর্টেন্স অফ ইকোনমিক্যাল এন্ড ইন্ডাস্ট্রিয়াল। এনভায়রনমেন্টাল আছে পরিবেশগত গুরুত্ব, জীব বৈচিত্র্যগত বায়োডাইভার্সিটি, আর নান্দিক গুরুত্ব আছে রিক্রিয়েশনাল বিনোদনগত, যেটা আমরা বলি নান্দিক বা বিনোদনগত। বিনোদন। তো অর্থনৈতিক বনের গুরুত্ব হচ্ছে কিন্তু বলি সংক্ষেপে, সেটা হলো অর্থনৈতিক গুরুত্ব। দেখো, বন থেকে আমরা কি কি পাই? বন থেকে আমরা জ্বালানি পাচ্ছি, ফুয়েল, তারপরে কাঠ পাচ্ছি, মধু, মম। অর্থনৈতিক ইন্ডাস্ট্রিয়াল যে শিল্পগুলো আছে, যেমন দেখা যাচ্ছে বাংলাদেশের কর্ণফুলী, যে কর্ণফুলী যে কাগজ তোমরা ইউজ করো, তারপরে খুলনা নিউজ প্রিন্ট, কর্ণফুলী নিউজ প্রিন্ট, এই ধরনের যতগুলো কলকারখানা আছে, এদের কাঁচামাল হিসেবে করা হয় কি বাঁশ এবং কাঠ। সুন্দরবনের গেওয়া কাঠ খুলনা নিউজ প্রিন্ট কলকারখানা ইউজ করা হয়, কর্ণফুলীতে বাঁশ, ম্যাক্সিমাম কাগজ বাঁশ এবং কাঠ ইউজ করা হয়। সেখান থেকে আমরা জ্বালানি পাচ্ছি, ঘরে আসবাবপত্র তৈরি কাঠ পাচ্ছি। তারপরে দেখবা বর্তমান রেওয়ান শিল্প আছে,
কাঠ এবং বাঁশ দিয়ে, হ্যাঁ, বেত আর কাঠ দিয়ে এক ধরনের তন্তু ব্যবহার করা হয়, তন্তু বিশেষ, একে বলা হয় রেওয়ান। চট্টগ্রাম অঞ্চলে এটা খুব জনপ্রিয়। বাঁশ এবং কাঠ দিয়ে রেওয়ান শিল্প ব্যবহার করা হচ্ছে। তাহলে আমরা কি বললাম, অর্থনৈতিক যে গুরুত্বটা আমরা পাচ্ছি, কাঠ, জ্বালানি, তারপরে মধু, মম, গোলপাতা, তারপরে প্রাকৃতিক যে সম্পদগুলো পাওয়া যাচ্ছে বন থেকে, শিল্পের কাঁচামাল হিসেবে করা যাচ্ছে। তোমরা যে কাগজগুলো ইউজ করো, কর্ণফুলী, সুন্দরবনের যে গেওয়া কাঠ, এটা হচ্ছে খুলনা নিউজ প্রিন্ট যে মিল আছে, মিলে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে কর্ণফুলী কাগজে বাঁশ ব্যবহার করা হয়। সাধারণত অধিকাংশই কাগজ শিল্পে কাঁচামাল হিসেবে বাঁশ, কাঠ, বেত এই ধরনের ব্যবহার করা হয়। 2 নম্বরটা হচ্ছে পরিবেশগত। দেখো, উদ্ভিদ পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে। মানুষ জীব বেঁচে থাকার জন্য যেটা প্রয়োজন আমাদের, সেটা হলো কি, অক্সিজেন। তো গাছ কি করে, এই অক্সিজেন গাছ ত্যাগ করে, হ্যাঁ, আর এটা আমরা কি গ্রহণ করি, আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, এটা কি করে, গাছ গ্রহণ করে। এই যে পরিবেশের যে ভারসাম্য, আদান প্রদান, এটা গাছ না থাকলে জীবে বেঁচে থাকা সম্ভব না। দৈনিক কথাটা বাদে, তো অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না, জীব বাঁচতে পারে না। এই অক্সিজেনটা সরবরাহ করে উদ্ভিদ। এই জন্য পরিবেশগত সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি, উদ্ভিদ। বর্তমান যুগে দেখবা বিভিন্ন কারণে বায়ুমণ্ডলের তাপমাত্রা অত্যাধিক বেড়ে ওজোন স্তর এখন ধ্বংসের পথে, ওজোন স্তর সৃষ্টি হয়ে যাচ্ছে। এই ওজোন স্তর ফাটল রক্ষা করতে পারে একমাত্র কি, গাছ। যেমন গ্রিন হাউস যে গ্যাসগুলো আছে, কার্বন ডাই অক্সাইড, সিএফসি, হ্যাঁ, তারপরে মিথেন, এটা কার্বন ডাই অক্সাইড, এতে ক্লোরোফ্লোরোকার্বন, এটা হচ্ছে মিথেন গ্যাস। ক্লিয়ার? কার্বন ডাই অক্সাইড গ্যাস, ক্লোরোফ্লোরোকার্বন গ্যাস, মিথেন গ্যাস, এরা কি করে, এই ওজোন স্তর, ওজোন স্তর, এই ওজোন স্তর ধ্বংস করে দেয়। তো গ্রিন হাউস যে গ্যাসগুলো আমি লিখেছি, এই গ্রিন হাউস গ্যাস বায়ুমণ্ডলে অত্যন্ত তাপমাত্রা বৃদ্ধি করে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, যা মানুষের বা জীবের বেঁচে থাকার জন্য খুব কষ্টকর। এই গ্যাস, এই গ্যাসগুলো কি নিয়ন্ত্রণ করে, প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, সিএফসি ওজোন স্তর থেকে রক্ষা করে গাছ। তাহলে গাছের পরিবেশগত গুরুত্ব বুঝি। তারপরে গাছ কি করে, নদী ভাঙ্গন রোধ করে, মাটি ক্ষয় রোধ করে, পানি দূষণ রোধ করে, বায়ু দূষণ রোধ করে, শব্দ দূষণ রোধ করে, আমাদের কি ছায়া দিচ্ছে, পরিবেশ ভারসাম্য রাখতেছে, অত্যাধিক প্রখর সূর্য তাপ রোধ করে। তারপরে প্রাকৃতিক দুর্যোগ যেগুলো আছে, মনে করো ঝড়, সাইক্লোন, টর্নেডো, উপকূলীয় অঞ্চলে দেখবা এটা একদম প্রতিকূল পরিবেশে আশ্রয় দেয়, প্রতিরোধ করে। এইসব প্রতিকূল পরিবেশে যেগুলো প্রাকৃতিক দুর্যোগ আছে, এই প্রাকৃতিক দুর্যোগগুলো গাছ রক্ষা করে। এটা হচ্ছে গেল পরিবেশগত, এনভায়রনমেন্টাল গুরুত্ব। সবাই বুঝছো? যদি আসে তোমাদের পরীক্ষার সময় এরকম আসতে পারে যে গাছের পরিবেশগত গুরুত্ব ব্যাখ্যা করো, সেই ক্ষেত্রে তুমি ওইভাবে লিখবে। স্যার লেখা বোঝা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে। তো কি কি বললাম পরিবেশগত গুরুত্ব? 1 নম্বর হচ্ছে বলবা অক্সিজেন সরবরাহ করে। 2 নম্বর হচ্ছে কি, গাছ যে গ্রিন হাউস গ্যাসগুলো আছে, এই গ্রিন হাউস গ্যাসগুলো সমতা বিধান করে, বায়ুমণ্ডলকে রক্ষা করে, ওজোন স্তর ফাটল থেকে রক্ষা করে, তারপরে পানি দূষণ রোধ করে। যে শব্দ হয়, আমরা যে কথাগুলো বলি, দেখো বড় বড় কোনো গাছে কি ওটা বেঁধে দেয়, এই শব্দ দূষণ রোধ করে, বায়ু দূষণ রোধ করে, পানি দূষণ রোধ করে, মাটি দূষণ রোধ করে, মাটি ক্ষয় রোধ করে, নদী ভাঙ্গন রোধ করে, বসত বাড়ি স্থাপনা, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। এই সবগুলো হচ্ছে কি পরিবেশগত গুরুত্ব, ইম্পর্টেন্স অফ এনভায়রনমেন্টাল, পরিবেশগত গুরুত্ব বড়। ক্লিয়ার সবাই? এরপরে
বায়োডাইভার্সিটি। অনেকে বায়োডাইভার্সিটি কি এটা বুঝবো না, এটা সায়েন্সের বিষয়, আমি একটু বুঝিয়ে দিই বায়োডাইভার্সিটি কি। এবার হচ্ছে জীব বৈচিত্র্যগত গুরুত্ব। জীব বৈচিত্র্য ইংলিশ বলে বায়োডাইভার্সিটি। ডাইভার্সিটি মানে হচ্ছে বিচিত্র, বায়ো অর্থ জীব, জীব বিচিত্র। জীব বিচিত্র হলো কি, একটা নির্দিষ্ট পরিবেশে বিভিন্ন ধরনের উদ্ভিদ, প্রাণী, অণুজীব, একটা নির্দিষ্ট পরিবেশে বিভিন্ন ধরনের উদ্ভিদ, প্রাণী, অণুজীব, এদের পরস্পর সম্পর্ক, উপস্থিতি এবং এরা যে একত্রে বসবাস করে সহাবস্থান বলে ভালো বাংলায়, এদেরকে বলা হয় বায়োডাইভার্সিটি। কোনো নির্দিষ্ট অঞ্চলে উদ্ভিদ, প্রাণী, বিভিন্ন ধরনের জীব, অণুজীবের সমষ্টিগত সহাবস্থান, একত্রে বসবাস, উপস্থিতি, বিস্তৃতি, পারস্পরিক সম্পর্ক কি বলা হয়, বায়োডাইভার্সিটি। ক্লিয়ার? একটি নির্দিষ্ট অঞ্চলের বিভিন্ন প্রজাতির উদ্ভিদ, প্রাণী, জীব, অণুজীব একত্রে উপস্থিতি এবং পারস্পরিক সম্পর্ক এবং সহাবস্থানকে বলা হয় বায়োডাইভার্সিটি। আমি যদি এক্সাম্পল বলি, মনে করো একটা পুকুরে বায়োডাইভার্সিটি দেখা যাচ্ছে একটা পুকুরে ব্যাঙ আছে, ছোট ছোট চেলা মাছ আছে, তারপরে কাঁকড়া আছে, শামুক আছে, বড় মাছ আছে, এই যে বিভিন্ন প্রজাতির মাছ, আবার উপরে শ্যাওলা বেশি বাড়ায়, হ্যাঁ, এটা হচ্ছে কি, এটা বায়োডাইভার্সিটি। তো প্রাণী বেঁচে থাকার জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। এটার যদি কোনো কারণে একটা কোনো সমস্যা হয়, এর প্রভাবটা সবার উপর পড়ে। ভালো করে একটু বোঝান করে চিত্র একটু বুঝে দিই। এই জীব বৈচিত্র্যগত গুরুত্বটা প্রায় 80 মিনিটের সময় তোমরা ভালো করে বুঝবা। মনে করো একটা বনের ঘাস, এই যে বন, এই বন খায় কি, ঘাস খায়। এই ঘাস খায় বন খাচ্ছে, বন খাবে ঘাস খায়, ঘাস খাচ্ছে ব্যাঙ। এই ব্যাঙ আবার খাচ্ছে কি, সিল। এটা হলো শক্তি প্রবাহ। একে কি বলে, শক্তি প্রবাহ চক্র। এটা সাইকেল বলে, শক্তি প্রবাহ চক্র। বন খাবে ঘাস ফড়িং, ঘাস ফড়িং খাবে ব্যাঙ, ব্যাঙ খাবে মাছি, তাই না? আবার এরকম হতে পারে, এই যে বনের মধ্যে হরিণ কি বন খায় না, এই হরিণটা আবার কি খাবে, বাঘে হরিণ খাবে। এই একটা শক্তি চক্র। কোনো কারণে যদি বন না থাকে, একটু বোঝো ভালো করে, কোনো কারণে যদি এই বন না থাকে, তাহলে ঘাস ফড়িং কি মারা যাবে, এখান থেকে একটা উপাদান চলে গেল। আবার যদি ঘাস ফড়িং মারা যায়, এই ঘাস ফড়িংকে খাওয়ার জন্য কি আছে, ব্যাঙ আছে। এবার মনে করো কোনো কারণে ওই বনে ব্যাঙ না থাকে, বন আছে, বন থেকে ঘাস ফড়িং দিন দিন খালি বাড়বে, এত পরিমাণ বেড়ে যাবে যে অন্যান্য উদ্ভিদ প্রাণী বেঁচে থাকা অসম্ভব, এটা মাত্র ক্ষতি করবে। এই জন্য ব্যাঙের দরকার। তাহলে বন আছে, বনে ঘাস ফড়িং খাচ্ছে, ঘাস ফড়িংকে ব্যাঙ খাচ্ছে, ব্যাঙকে আবার কি চিল খাই যাচ্ছে, একে বলা হচ্ছে শক্তি প্রবাহ। এই চক্রটা জীব বৈচিত্র্য বজায় রাখে কি বনে, এর গুরুত্ব কি অপরিসীম। যদি গাছ না থাকে হরিণ থাকবে না, গাছ না থাকলে কি এই বন না থাকলে হরিণ থাকবে না, বন না থাকলে গাছ ফড়িং বাঁচবে না, এরকম বিভিন্ন উদ্ভিদ প্রাণী বন খেয়ে বাঁচে। এই জন্য যদি কোনো কারণে কোনো একটা উপাদান সমস্যা হয়, তাহলে এর প্রভাবটা সমগ্র সার্কেলে পড়ে, সবার উপর পড়ে। এটা বলা হচ্ছে জীব বৈচিত্র্যগত গুরুত্ব বনে। ক্লিয়ার সবাই? একটা পরিবেশে এর গুরুত্ব অপরিসীম। কোনো কারণে একটা সমস্যা হলে এর প্রভাবটা সমগ্র এসে পড়ে যাবে। যেমন আগে দেখা যাচ্ছে বাংলাদেশে প্রায় 18টা বনে বাঘ ছিল, পূর্বের কথা, এখন শুধু সুন্দরবনে আছে। এই জীব বৈচিত্র্যের অভাব, জীব বৈচিত্র্যের যে সমস্যার কারণে
দিন দিন অনেক প্রাণী উদ্ভিদ বিলুপ্ত হচ্ছে। এই উদ্ভিদ প্রাণীর বিলুপ্তির হাত থেকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবাই। এই রক্ষা করার গুরুত্বের জন্য বনের গুরুত্ব অপরিসীম। জীব বৈচিত্র্য রক্ষা, বিভিন্ন ধরনের প্রজাতি রক্ষার দায়িত্ব আমাদের সবাই। এই রক্ষা করে কি এই বন, এই বনায়ন, ঠিক আছে? জীব বৈচিত্র্যগত গুরুত্ব কি বুঝছে সবাই? না বুঝলে কমেন্টে আমাকে জানাও। এটা পরীক্ষার সময় প্রায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তোমরা কি বনের জীব বৈচিত্র্যগত গুরুত্ব বুঝছো? জীব বৈচিত্র্য বুঝছো? কোনো একটা নির্দিষ্ট পরিবেশে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ, প্রাণী, অণুজীব সমূহের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া, উপস্থিতি এবং সহাবস্থানকে বায়োডাইভার্সিটি, বাংলায় বলে জীব বৈচিত্র্য। কোনো কারণে যদি শক্তি প্রয়োগের একটার পরে একটা সমস্যা হয়, এর প্রভাবটা সমগ্র সকল উপাদানের উপর পড়ে। এটা হচ্ছে শক্তি প্রবাহ চক্র দেখাচ্ছি। মনে করো এই বন খেয়ে পাচ্ছে ঘাস, বন খেয়ে পাচ্ছে হরিণ, এই ঘাস কি খায় ব্যাঙ, খায় চিল। কোনো কারণে যদি মনে করো ব্যাঙ মারা যায়, তাহলে কি ঘাসের সংখ্যা বেড়ে যাবে, অন্য উপাদান হ্রাস হয়ে যাচ্ছে। এর প্রভাবটা সবার পর পড়ে, চিল না মারা যাবে। এই জন্য কোনো কারণে যদি একটা উপাদানের উপর প্রভাব পড়ে, এই প্রভাবটা সমগ্র উপাদানের উপর পড়বে। একে আছে শক্তি প্রবাহ চক্র বলে। জীব বৈচিত্র্য রক্ষায় এই জন্য বন ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। এইবার আরেকটা গুরুত্ব আমি তোমাদের সাথে ডিসকাস করবো, সেটা হলো বনের নান্দিক গুরুত্ব। এবার হচ্ছে বিনোদনগত। বিনোদনগত গুরুত্ব। এবার রিক্রিয়েশনাল ভ্যালু। ইম্পর্টেন্স। এটা হচ্ছে রিক্রিয়েশনাল ইম্পর্টেন্স বলে বিনোদনগত গুরুত্ব। দেখো বাংলাদেশে মনে করো জিয়া উদ্যান আছে, বোটানিক্যাল গার্ডেন, তারপরে কি সুন্দরবন, সুন্দরবনে হিরন পয়েন্ট আছে, তাই না? হিরন পয়েন্ট, বোটানিক্যাল গার্ডেন আছে ঢাকা, মিরপুর ঢাকা। এখানে কয়েক হাজার প্রজাতির উদ্ভিদ রয়েছে বোটানিক্যাল গার্ডেনে। তোমরা দেখছো সুন্দরবনে হিরন পয়েন্ট। এই যে নান্দিক, এই যে বিনোদন দেখা যাচ্ছে এক নারী বিক্রয়ের জন্য, মনে শান্তি, স্বস্তি, আনন্দ আনার জন্য বনের গুরুত্ব অপরিসীম। একে ইংলিশে বলে রিক্রিয়েশনাল ইম্পর্টেন্স। হ্যাঁ, বোটানিক্যাল গার্ডেন কোথায় আছে? মিরপুরে। সুন্দরবনে হিরন পয়েন্ট আছে, আর অনেক জায়গা আছে। বিভিন্ন জায়গায় দেখবা বিভিন্ন প্রজাতির উদ্ভিদ, যা মনের মনকে কি, মানুষের মনকে আনন্দ দেয়, মানুষের মনে শক্তি যোগায়, মানুষের মনে বিভিন্ন ধরনের ভাবের উদয় হয়, বিভিন্ন শিখতে পারে গাছ থেকে। গাছ যেমন সুন্দরভাবে পুষ্প, যেমন ফুল ফোটে অপরের জন্য, এখান থেকে অনেক কিছু শিখা আছে। মানুষের জীবনটাও কি পরের মঙ্গলের জন্য, পরের তরে। ফুল যেমন পুষ্প সুরিয়ান মানুষের সবার জন্য দেয়, তোমাদের নিজের জীবনকে উৎসর্গ করতে হবে অপরের জন্য, এই শিক্ষা দেয়। এই যে নান্দিক গুরুত্ব, এই যে বিনোদনগত গুরুত্ব, এই জন্য কি এই যে বোটানিক্যাল গার্ডেন, সুন্দরবন, তারপরে দেখবা শালবন, এই যে মধুপুর ভবনগর আছে, গাজীপুর, শালবন, শালবন বলি। এই শালবন ধরে মধুপুর ভবন গাজীপুরে। শালবন
এই ধরনের অনেক বিনোদনগত গুরুত্ব আছে। আবার দেখো অনেক সময় বনের গবেষণার ক্ষেত্রে যাওয়া হয়, বিভিন্ন ধরনের গবেষণার জন্য সুন্দর পরিবেশে বন যেখানে থাকে বন অনেক গবেষণা করা যায়। এখানে পরীক্ষালব্ধ অনেক কিছু আছে। তারপরে প্র্যাকটিক্যাল বিষয় যেগুলো থাকে, বোটানি এগ্রিকালচার বা আদার্স কোনো বিষয়তে যারা থিসিস করে, যারা রিসার্চ করে, রিসার্চের জন্য বনের অনেক গুরুত্ব রয়েছে। সেখানে অনেক কিছু উদ্ভিদে কীভাবে পুষ্পায়ন হচ্ছে, কখন হচ্ছে, গাছ যারা গবেষণা করে, গাছের প্রজনন, অঙ্গজনন, বৃদ্ধি, ফুল ধরন কীভাবে ডেভেলপ করা যায়, আর উন্নত হতে পারে, এই ধরনের গবেষণার ক্ষেত্রে বনের গুরুত্ব অপরিসীম। মানুষের মনকে রিফ্রেশ করার জন্য, মানুষের মনকে আনন্দ দেওয়ার জন্য অন্য জায়গায় যাওয়া। যেমন আমাদের কলেজ থেকে আমরা সুন্দরবন গিয়েছিলাম, সেখানে অনেক কিছু দেখতে পেয়েছিলাম আমরা। বিভিন্ন ধরনের গাছ দেখেছি সুন্দরবনের, তারপরে গোলপাতা দেখতে পেয়েছিলাম। হ্যাঁ, তারপরে আরও ওর সাথে সাথে অনেক প্রাণী দেখেছিলাম আমরা, হরিণ দেখেছি, বানর দেখেছি, এরকম আদার্স। এগুলো কি মানুষের মনকে আনন্দ দেয়, অনুপ্রেরণা যোগায়। ঠিক আছে, তো বনের গুরুত্ব সম্বন্ধে আমরা অনেক আলোচনা করলাম। তোমাদের বুঝতে যদি কোনো সমস্যা হয়, যে কথাগুলো বলছি না বুঝলে কমেন্ট করে কমেন্টে জানাও, তোমাদেরকে আবার বলছি। তাহলে আমরা এক কথা কি শিখলাম, বনের যে গুরুত্বটা, এক নম্বর হচ্ছে কি বন, সারসংক্ষেপে বলে দেবো। কারো কোনো বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাও। কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাও, এটা বুঝছো কিনা, বোঝার কোনো সমস্যা আছে কিনা। তাহলে আমরা সংক্ষেপে কি বলতে পারি, এক নম্বর হচ্ছে বন মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে মহামূল্যবান অক্সিজেন সরবরাহ করে এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বন বায়ু দূষণ রোধ করে, পানি দূষণ রোধ করে, শব্দ দূষণ রোধ করে, নদী ভাঙ্গন, মাটির ক্ষয় রোধ করে, নদী ভাঙ্গন রোধ করে, পরিবেশ ভারসাম্য রাখে এবং বন সবচেয়ে যে প্রাকৃতিক দুর্যোগগুলো আছে এই প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করে। বন মানুষের বেঁচে থাকার জন্য বাসস্থান তৈরির যে আসবাবপত্র, তারপরে যানবাহন তৈরি করা হয় কাঠ দিয়ে, তারপরে মধু, মোম, গোলপাতা, সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট দেখবা ভেষজ, ভেষজ যে উদ্ভিদগুলো আছে মহামূল্যবান একটা জিনিস। এই ভেষজ উদ্ভিদ দেখবা যেমন বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, এলোপ্যাথি, সব ধরনের হোমিওপ্যাথি, এলোপ্যাথিক, আয়ুর্বেদিক, হ্যাঁ, এই সব ধরনের হার্বাল, এই সব ধরনের ওষুধ তৈরি করা হয় বিভিন্ন ধরনের উদ্ভিদ দিয়ে। যেমন মনে করো কিছু দেখছিলাম আমলকি, হরিতকি, তারপরে বহেরা, থানকুনি, আমলকি, হরিতকি, বহেরা, থানকুনি, নিম, এই ধরনের উদ্ভিদ থেকে ম্যাক্সিমাম প্রায় 90 ওষুধ তৈরি করা হয় এই বন থেকে, উদ্ভিদ থেকে। ভেষজ গুণের ক্ষেত্রে উদ্ভিদ গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, সেটা এলোপ্যাথি হোক, হোমিওপ্যাথি হোক, হার্বাল হোক, আয়ুর্বেদিক হোক, সব ধরনের ওষুধ তৈরি করা হয় বন থেকে। এই জন্য বনের গুরুত্ব অপরিসীম। তো আমার ক্লাসের টাইম শেষের দিকে, কারো কোনো বুঝতে সমস্যা হলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। পরীক্ষার সময় তোমাদের যদি আসে জীব বৈচিত্র্যগত, পরিবেশগত গুরুত্ব এইভাবে আসবে, তো তোমরা সুন্দরভাবে লিখবে। আগে বনের সংখ্যাটা দিয়ে নেবা গ্রাফিকভাবে লেখার সময়, যে বন কি, বনের গুরুত্ব কি, তারপর লেখার পর ধাপে ধাপে যেভাবে সৃজনশীল নিয়ম শিখাইছি ওইভাবে লিখবে। আর তোমরা যে কোনো সময় আমার মেসেঞ্জারে আমাকে নক করতে পারো, কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবে। তো থ্যাংক ইউ সো মাচ এভরিবডি, নো মোর টুডে, আই উইশ ইউ বেস্ট অফ লাক, সি ইউ অ্যাগেইন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, তোমাদের ফেব্রুয়ারিতে হয়তো কলেজ খুলবে, তোমাদের কলেজে আসার ক্ষেত্রে কিছু রুলস রেগুলেশন মেনটেন করে চলতে হবে। সেটা হলো অবশ্যই মাস্ক পরে কলেজে ঢুকতে হবে, মাস্ক ছাড়া কলেজে কেউ প্রবেশ করতে পারবে না। ঠিক আছে, মাস্ক ছাড়া কেউ কলেজে প্রবেশ করবে না। 2 নম্বর হচ্ছে তোমাদের স্যানিটাইজার ইউজ করতে হবে, হ্যান্ড স্যানিটাইজার।
স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, অ্যাটলিস্ট 3 ফিট দূরত্ব বজায় রেখে থাকতে হবে, ক্লাসে সেইটা বসতে হবে, আমরা ইনস্ট্রাকশন দিয়ে দেবো। এই স্বাস্থ্যবিধি মানবা, মাস্ক অবশ্যই পরবা, এনি কাইন্ড অফ স্যানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজার বা অ্যান্টিসেপটিক সোপ বা লিকুইড ইউজ করবা, 3 ফিট দূরত্বে থাকবা, স্বাস্থ্যবিধি মেনে কলেজ খুললে আসবা। আর পরীক্ষা যদি শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছে জুলাইতে হতে পারে, তো গেটিং প্রিপারেশন ওয়েল ফর দ্য এক্সাম বিকজ your examination is near at hand. Okay, thank you so much for staying with me. Allah Hafiz. I wish you best of luck.